আজকে আমরা বাংলাদেশ সংবিধানের প্রিয়াম্বলের কয়েকটা ইস্যু নিয়ে আলোচনা করব। এক নম্বর ইস্যু হচ্ছে যে প্রিয়াম্বল কি কনস্টিটিউশনের কোনো পার্ট কিনা, এই বিষয়টা আমরা দেখব এবং এখানে আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশনের সাথে একটা তুলনামূলক আলোচনা করব। আর কেসি হোয়ারের একটা প্রশ্ন নিয়ে আমরা কথা বলব। বিশিষ্ট পলিটিক্যাল সায়েন্টিস্ট কেসি হোয়ার একটা প্রশ্ন তুলেছেন সংবিধান নিয়ে, সংবিধানের এনঅ্যাক্টিং ক্লজ নিয়ে, যেটা আমাদের প্রিয়াম্বলেও আছে, ইন্ডিয়ান কনস্টিটিউশনের প্রিয়াম্বলেও আছে, আমেরিকান কনস্টিটিউশনের প্রিয়াম্বলেও আছে। আমরা কেসি হোয়ারের সেই প্রশ্নটা নিষ্পত্তি করব। এই দুটো জিনিস নিয়েই আজকের লেকচারটা মূলত আমাদের প্রদান করা হবে। ওকে, তো আমরা প্রথমেই আমরা কেসি হোয়ারের প্রশ্নটা নিষ্পত্তি করি, তারপরে আমরা সংবিধানের প্রিয়াম্বল পার্ট হওয়া না হওয়া এবং এনফোর্সেবল পার্ট কিনা সেই বিষয়ে আমরা আলোচনা করব। ওয়েল, কেসি হোয়ার একটা প্রশ্ন তুলেছেন about the people as the enacting authority. We have already known it that, for example, if you talk about the preamble of the Constitution of Bangladesh, then it will appear that there is an enacting clause in the preamble that says that the people of Bangladesh, they have enacted the Constitution of Bangladesh. Or if you look at American Constitution's preamble, it will appear that says people of the United States of America do ordain and establish this Constitution. The question by Casey Ware is this not unreal? In any case, to speak of the people enacting a constitution in or through a constituent assembly. কারণ যখন আমরা দেখতে পাচ্ছি যে সংবিধানটি মূলত গঠন করছে, গ্রহণ করছে, রচনা করছে গণপরিষদের সদস্যরা, মেম্বার্স অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। তো সেই জন্য কেসি হোয়ার এই প্রশ্নটা করেছে যে তোমরা কি মনে করছো না যে এই কথাটি সত্য নয়, অপ্রকৃত, এটা প্রকৃত নয়, আনরিয়েল, নট রিয়েল, ইট ইজ সামথিং ডিফারেন্ট ফ্রম দ্য রিয়েল ফ্যাক্ট, এটা থেকে আলাদা। সেটা কি? সেটা হচ্ছে যে মানুষ বা একটা দেশের জনগণ তারা তার সংবিধান রচনা করছে না, রচনা তো করছে গণপরিষদের সদস্যরা। তাহলে কেন বলছো যে জনগণ এটি রচনা করেছে? এটা বলে কেসি হোয়ার একটা কথা যোগ করেছে, it is seldom indeed that the people are asked even to approve a constitution ostensibly enacted in their name. এটা কিন্তু সত্যি কথা যে এমনকি গণপরিষদে এটি রচনা করার পর পিপলকে কিন্তু অনেক সময় জানতেও যাওয়া হয় না যে তোমরা কি এই সংবিধানের পক্ষে আছো কিনা। সেটা হচ্ছে রেফারেন্ডাম। তো কেসি হোয়ার বলেছে যে এটা জনগণ বানায় না, এক নম্বর কথা। দুই নম্বর হচ্ছে যে জনগণের কাছ থেকে পরবর্তীতে কোনো সম্মতিও নেওয়া হয় না। যদি এরকম ঘটে, যেটা ইন্ডিয়ান কনস্টিটিউশনের ক্ষেত্রে ঘটেছে, এই প্রশ্নটা কিন্তু বাংলাদেশ সংবিধান রচনা হওয়ার আগেই উত্থাপন করেছে। সুতরাং এমনটি নয় যে প্রশ্নটি বাংলাদেশ সংবিধান সম্পর্কে তোলা হয়েছে। এটা একটা জেনারেল ট্রেন্ড ওয়ার্ল্ড ওয়াইড যে পিপলস রিপ্রেজেন্টেটিভ they do enact a law, they do enact a constitution in the name of the people, assuming that they are exercising the power on behalf of the people. And of course, I mean, at the time of the adoption of the Constitution of 1972, members of the Constituent Assembly, they drafted the Constitution, they passed it, but in the name of the people. এই বিষয়টাকেই প্রশ্ন করেছে কেসি হোয়ার। Don't you think that this is unreal? Don't you think that this is unreal? কেসি হোয়ার এই প্রশ্নটা করেছে। Let us have a brief look at our Constitution's preamble, paragraph 5. এখানে পরিষ্কারই বলে দেওয়া আছে, in our Constituent Assembly, পাশ করছে কারা? Do hereby adopt, enact and give to ourselves this Constitution. আমার আগের লেকচারে আমি এটা পরিষ্কার করেছি যে adopt, enact and give এই তিনটা ভার্বেরই সাবজেক্ট হচ্ছে we, and we এর ব্যাখ্যাটা হচ্ছে the people of Bangladesh, used in the first paragraph. এটা যখন বাংলা অনুবাদ করা হয়েছে তখন বাংলা আবার সরাসরি আমরা নিয়ে আসা হয়েছে, এই গণপরিষদে আমরা এই সংবিধান রচনা। তো এই যে আমরা রচনা করলাম, এটা কি পিপল রচনা করলো কিনা, দ্যাট ওয়াজ দ্য কোয়েশ্চেন রেজড বাই কেসি হোয়ার। আমি আবার বলছি, নট ইন দ্য কনটেক্সট অফ দ্য কনস্টিটিউশন অফ বাংলাদেশ, কিন্তু সেই প্রশ্নটা এখন চাইলে এটার সাথে আমরা কানেক্ট করতে পারি। Let us have a look at the preamble of some other constitutions around the world. For example, Cuban Constitution.
কিউবান কনস্টিটিউশনের প্রিয়াম্বলে বলেছে, we Cuban citizens, we declare and adopt by means of our free vote in a referendum. যখন বলছে আমরা একটা গণভোটের মাধ্যমে এটি করছি, তখন কিন্তু পিপলের একটা ডিরেক্ট পার্টিসিপেশন সেখানে চলে আসছে। সুতরাং আমরা দেখলাম কিউবান ওয়ার্ডিং ইজ আ লিটল বিট ডিফারেন্ট দেন ইন্ডিয়ান, আমেরিকান অর বাংলাদেশি ওয়ার্ডিং ইউজড ইন দ্য প্রিয়াম্বল রিগার্ডিং দ্য পিপল। এখানে এখানে একটা কথা পরিষ্কার বলে দিয়েছে যে উই কিউবান সিটিজেন্স, আমরা এটা করছি, কিভাবে করছি, এই যে আমি হাইলাইট করে দিয়েছি, বাই মিনস অফ আওয়ার ফ্রি ভোট ইন আ রেফারেন্ডাম। তো কিউবান পজিশনটা gives a reply to better reply to Casey Ware যে হ্যাঁ people have indirectly participated, and of course যারা ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ যদি সংবিধান রচনা করে সেটাও কিন্তু an indirect reply to Casey Ware's question because they have got the authority to enact the constitution from the people, so ultimately people is the source of that power. Okay. Preamble to the Constitution of Pakistan, we the people of Pakistan do hereby through our representatives in the National Assembly. এখানে যেমন ওরা বলে দিয়েছে যে আমরা আমাদের প্রতিনিধির মাধ্যমে, ডিরেক্টলি পিপল ওরা বলেনি, ওরা বলছে যে আমরা প্রতিনিধিদের মাধ্যমে এটা রচনা করেছি। ওকে, আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশনে চলে আসি। ইন্ডিয়ান কনস্টিটিউশন বলেছে, the preamble to the Constitution of India adopted on 26th Amendment 1949 says, কি বলছে, we the people of India do hereby adopt, enact and give to ourselves this constitution. Case you are basically এটাকে কোয়েশ্চেন করেছেন যে কিভাবে পিপল করলো, এখানে তো বসেও নেই, ওখানে গণপরিষদে, কিন্তু আরেকটা বড় ব্যাপার যে রেফারেন্ডামও তো হয় নাই। একটা গণভোট হলে তো পিপল কুড পার্টিসিপেট ইন দ্য এন্টায়ার কনস্টিটিউশন মেকিং প্রসেস। ওকে, আমরা আয়ারল্যান্ডের কনস্টিটিউশনে দেখি, আয়ারল্যান্ডের কনস্টিটিউশন কিন্তু সেম, আমাদের মতোই বলেছে, উই দ্য পিপল অফ আয়ারল্যান্ড ডু হেয়ার বাই অ্যাডাপ্ট এনাক্ট, তার মানে এনাক্টিং অথরিটি পিপল ডিরেক্টলি আমাদের মতোই করেছে। সুতরাং বাংলাদেশের সংবিধান, আয়ারল্যান্ডের সংবিধান, ইন্ডিয়ান সংবিধান, আমেরিকান সংবিধানটা আমরা দেখি ঠিক আমাদেরটার মতোই, উই দ্য পিপল অফ দ্য ইউনাইটেড স্টেটস do ordain and establish this constitution for the United States of America, এবং এখানেও কিন্তু রেফারেন্ডামের কথা বলা হয়নি। এইসব বিষয়ে কিন্তু কেসি ওয়ার প্রশ্নটা তুলেছে যে ইজ দিস নট আনরিয়েল, এটা তার একটা গবেষণা, আমরা সেই গবেষণাটাকে অ্যাড্রেস করলাম। ওকে, আমরা এখন আমাদের 2 নম্বর বিষয়ে চলে আসি যে প্রিয়াম্বল কি কনস্টিটিউশনের কোনো পার্ট কিনা। ইজ প্রিয়াম্বল এ পার্ট অফ দ্য কনস্টিটিউশন? এ বিষয়ে আমি প্রথমে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে প্রশ্নটা কেন আসলো, তারপর আমরা প্রশ্নটা নিষ্পত্তি করব। প্রশ্নটা কেন আসলো এটা বললাম এই জন্য যে কেউ তো এখন পর্যন্ত কোনোদিন প্রশ্ন তোলে নাই যে ফান্ডামেন্টাল রাইটস কি সংবিধানের অংশ, ইলেকশন নিয়ে যে চ্যাপ্টারটা আছে কনস্টিটিউশন, এটা কি কনস্টিটিউশনের অংশ, কেউ কোনো প্রশ্ন তোলে নাই। প্রিয়াম্বল নিয়ে কেন এই প্রশ্নটা উঠলো সেটা আমি আগে একটু বলতে চাই, তারপর আমি এখানে আসতে চাই। আমার মতে প্রিয়াম্বল নিয়ে প্রশ্নটা 2টা কারণ। একটা হচ্ছে কেউ হয়তো বা আমরা কনস্টিটিউশনের প্রিয়াম্বলটাকে স্ট্যাটিউট, অর্ডিনারি স্ট্যাটিউটের প্রিয়াম্বলের সাথে গুলিয়ে ফেলেছি, বাট দ্য প্রিয়াম্বল অফ দ্য কনস্টিটিউশন হ্যাজ আ ক্লিয়ারলি ডিফারেন্ট ফুটিং দেন দ্যাট অফ এ স্ট্যাটিউট। এই একটা বিষয়, এবং এটার কারণে আমরা হয়তো কেউ ভেবেছি এটা যে এটা তো একটা ভূমিকা, সুতরাং এখানে কোনো আর্টিকেল নম্বরও নাই, যেহেতু আর্টিকেল কোনো নম্বর নাই, শুরুতে একটা ভূমিকা দিয়েছে, সুতরাং পারহ্যাপস এটা বোধহয় অপারেটিভ পার্ট অফ দ্য কনস্টিটিউশন নয়, এই ধরনের একটা কারণ থাকতে পারে। দিস ইজ মাই অ্যাসাম্পশন যে কেন এই প্রশ্নটা তোলা হয়েছে। সেকেন্ড রিজনটা হচ্ছে দিস ইজ অ্যান আনডিনায়েবল ফ্যাক্ট যে আমাদের এই রিজিয়নে, স্পেশালি এই সাউথ ইস্ট এশিয়ান রিজিয়নে ইন্ডিয়ান কনস্টিটিউশনের বিধানগুলির একটা বিশাল ইনফ্লুয়েন্স আছে, এবং ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের জাজমেন্টের একটা বিশাল ইনফ্লুয়েন্স আছে। ইন্ডিয়ান কনস্টিটিউশনের অ্যাডাপ্ট হওয়ার পর 1951 সালে ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট একটা কথা বলেছিল যে the preamble of the Indian Constitution was not an operative part of the Constitution. It's a mere introductory speech, mere introduction. এই কথাটা 1951 সালে
ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট বলেছিল। পরবর্তীতে কিন্তু ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট এটার উপর স্ট্যান্ড করেনি। 1973 সালে এসে কেশবানন্দ ভারতী মামলায় ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট তার অবস্থান পরিবর্তন করেছে and overruled that particular judgment of 1951 and decided that preamble is an operative part of the Constitution. Well, the whole debate whether preamble is a part of the Constitution, whether preamble is an enforceable part of the Constitution, whether preamble is an operative part of the Constitution, the whole debate has actually taken place in India, never in Bangladesh. তাহলে বাংলাদেশে এই প্রশ্ন কেন উঠলো? বাংলাদেশে এই প্রশ্নটা উঠেছে আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ দোজ ইন্ডিয়ান জাজমেন্টস। এই জন্য বাংলাদেশেও এটা একটা জনপ্রিয় প্রশ্ন হয়েছে, কখন এটার ভুল উত্তরও কেউ দেয়, কখন এটা শুদ্ধ উত্তরও কেউ দেয়। আমি আজকে সেটা একদম পরিষ্কার করে দিতে চাই যে প্রিএম্বল কি পার্ট কিনা, কেমন পার্ট, যুক্তিগুলি কি, কতটুকু এনফোর্সেবল হবে হবে না, এই সংক্রান্ত যাবতীয় বিষয়। ওকে, তো আমরা কারণটা দেখলাম যে প্রিএম্বলটা ইন্ট্রোডাকশন হওয়া এবং ইন্ডিয়ান ইনফ্লুয়েন্স, এই দুইটা কারণে এই প্রশ্নটা এখানে উঠেছে। Well, so let us have a look at the slide. Is preamble a part of the Constitution? তাহলে ইন্ডিয়াতে আমরা দুটো ভিউ পেলাম। ওল্ড ভিউ হচ্ছে নো, পার্ট না, আর প্রেজেন্ট ভিউ হচ্ছে ইয়েস। ওল্ড ভিউ ওয়াজ এস্টাবলিশড ইন বেরুবারি ইউনিয়ন অ্যান্ড এক্সচেঞ্জ অফ এনক্লেভস কেস, আর present view was established back in 1973 in Keshavananda Bharati case. Okay, এবং এখানে বলেছে preamble is a part of the Constitution. Okay, let us come back to Bangladesh. What about the constitutional position of the preamble in Bangladesh? তো আমরা প্রথম কথাটাই আমরা বলতে চাই যে আমাদের দেশে এইটা নিয়ে কোনো ধরনের কন্ট্রোভার্সি নাই, except some people, আমি শুনেছি গত 20-30 বছরের কথা, some people, some lawyers in Bangladesh, sometimes they do say যে হ্যাঁ প্রিএম্বল পার্ট না। এটা ছাড়া কোনো বিতর্ক নাই, মানে বিতর্কের কোনো একাডেমিক রিজন নাই, কোনো টেক্সচুয়াল রিজন নাই, কোনো জুডিশিয়াল রিজন নাই, আমরা অযথাই বিতর্ক তুলেছি। ওকে, তাহলে আমাদের পজিশনটা কি? আমাদের পজিশন হচ্ছে প্রিএম্বল অফ কোর্স ইজ এ পার্ট অফ দ্য কনস্টিটিউশন, and of course is an operative part of the Constitution, and of course is judicially enforceable. Of course is judicially enforceable. So I'm saying it with appropriate emphasis that preamble is a part of the Constitution, preamble is an operative part of the Constitution, preamble is a judicially enforceable part of the Constitution. এবার সবাই আমার কাছ থেকে যুক্তি চাইবে, সেই যুক্তি এখন আমি দিচ্ছি। এটার পক্ষে যুক্তিগুলোকে আমি 3 ভাগে ভাগ করেছি। আমার মতে পক্ষে যুক্তিগুলোকে আমরা 3 ভাগে ভাগ করেছি। প্রথম ভাগ হচ্ছে সংবিধানের প্রভিশন, এটার ভিত্তিতে আর্গুমেন্ট। দ্বিতীয়টা হচ্ছে সংবিধান রচনার ইতিহাসের ভিত্তিতে আর্গুমেন্ট, আর তৃতীয়টা হচ্ছে সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে আর্গুমেন্ট। তাহলে আমি যে কথাগুলি বললাম রিগার্ডিং দ্য কনস্টিটিউশনাল স্ট্যাটাস অফ দ্য প্রিয়াম্বল অফ দ্য কনস্টিটিউশন, এটার পক্ষে লজিকগুলোকে, আর্গুমেন্টগুলিকে আমরা 3 ভাগে ভাগ করলাম। প্রথম ভাগে আমরা আসি, হোয়াট আর দ্য আর্গুমেন্টস অন দ্য বেসিস অফ দ্য কনস্টিটিউশনাল প্রভিশনস। প্রথম যুক্তি, সংবিধানে কোথাও লেখা নাই যে এটি অংশ নয়, অথবা এটা অংশ। সংবিধানের কোথাও লেখা নাই যেটা অংশ নয়, অথবা এটা অংশ। মানে আমি নেগেটিভলি স্পিকিং, দ্য ফার্স্ট আর্গুমেন্ট ইজ পুট ফ্রম নেগেটিভ পার্সপেক্টিভ। যেহেতু এটা সংবিধানের ভেতর পাওয়া গিয়েছে এবং সংবিধান নিজে কখনোই বলে নাই যে এটি অংশ নয়, অথবা এটা অংশ। 1 নম্বর যুক্তি, অন দ্য বেসিস অফ কনস্টিটিউশনাল প্রভিশনস। আমরা 2 নম্বর যুক্তিতে আসি, অন দ্য বেসিস অফ দ্য কনস্টিটিউশনাল প্রভিশনস। 2011-তে আমরা জানি যে আমাদের সংবিধান সংশোধিত হয়েছিল, একটা বড় ধরনের সংশোধন আনা হয়েছে, এবং এটার মূল উদ্দেশ্য ছিল ইন্টার এলিয়া 1972 সালের সংবিধানের অনেকগুলি অনুচ্ছেদকে পুনঃপ্রবর্তন করা, এবং অনেকগুলো হয়েছে আবার কিছুটা হয়নি, কিন্তু অনেকগুলো অনুচ্ছেদকে আবার
পুনঃপ্রবর্তন করা হয়েছে 2011 সালে। ঠিক এই 2011 সংশোধনীর আগে আর্টিকেল 142 কেমন অবস্থায় ছিল সেটা দিয়ে আমরা একটা যুক্তি এখানে দিচ্ছি। ওল্ড আর্টিকেল 142 যেটা এখন আছে 142 সেটা না। সেখানে বলে দেওয়া ছিল আর্টিকেল 142 অফ দ্য কনস্টিটিউশন, এটা মূল সংবিধানেও না এখনো না, দুটার মাঝখানের সময়। সেখানে পরিষ্কারভাবে বলে দেওয়া ছিল আর্টিকেল 142 যেটি বিভিন্ন মামলায় সাইট করা হয়েছে। তার মধ্যে 8th অ্যামেন্ডমেন্ট কেস এটাকে সাইট করা হয়েছে, আনোয়ার হোসেন চৌধুরী ভার্সেস বাংলাদেশ কনস্টিটিউশন 8th অ্যামেন্ডমেন্ট কেস, সেখানে এটা সাইট করা হয়েছে এই আর্টিকেল 142 থেকে। আর্টিকেল 142 বলা হয়েছে যে সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদ একটা স্পেসিফিক মেজরিটি দিয়ে অ্যামেন্ডমেন্ট করা যাবে। আর প্রিয়াম্বল ইজ সাচ এন ইম্পর্টেন্ট পার্ট যে রেফারেন্ডাম ছাড়া এইটাকে অ্যামেন্ডমেন্ট করা যাবে না। প্রিয়াম্বলকে যদি অ্যামেন্ডমেন্ট করতে হয় তাহলে রেফারেন্ডাম লাগবে। তো আমরা যদি এখান থেকে একটা আর্গুমেন্ট বের করি, সেটা কি দাঁড়াচ্ছে? সেটা হচ্ছে এটা তো অংশ বটেই, সেটা খুবই গুরুত্বপূর্ণ অংশ, কারণ এটার সংশোধনের জন্য একদম বিশেষ একটা ব্যবস্থা রাখতে বলা হয়েছে, রেফারেন্ডাম। 2 নম্বর যুক্তি। এবার আমরা 3 নম্বর যুক্তিতে আসি, অন দ্য বেসিস অফ দ্য কনস্টিটিউশনাল প্রভিশনস। সেটা হচ্ছে বর্তমান সংবিধানের আর্টিকেল 7B, 7 এর বি না, 7B capital B, the article that was inserted back in 2011 regarding the express basic structure of the constitution. তো আর্টিকেল 7B তে বলা হয়েছে যে কিছু কিছু বিধান সংবিধানের পরিবর্তনযোগ্য নয়, এবং সেখানে প্রিয়াম্বলকে প্লেসমেন্ট দেওয়া হয়েছে। তাহলে আমরা কি এই বিধান থেকে আমরা কোন কনক্লুশনে পৌঁছাতে পারি? এই 3টা কথা থেকে আমরা একটা কনক্লুশনে পৌঁছাতে পারি, সেটা হচ্ছে প্রিয়াম্বল এটি কেবলমাত্র সংবিধানের অংশই নয়, কেবলমাত্র সংবিধানের অংশই নয়, বরং এটি অধিক গুরুত্বপূর্ণ অংশ অনেকগুলি অংশের চেয়ে। আমাদের যুক্তির প্রথম অংশ শেষ হলো, আমরা দ্বিতীয় অংশে যাই। দ্বিতীয় অংশ হচ্ছে সংবিধান পাশের ইতিহাস। ওকে, তো বাংলাদেশের সংবিধান কোথায় পাশ হয়েছিল আমরা সবাই জানি, গণপরিষদ, সংসদে না কিন্তু গণপরিষদে। সেই গণপরিষদ এখন কোথায়? বিলুপ্ত হয়ে গেছে। কোথায় বিলুপ্ত হয়ে গেল? আমাদের সংবিধানই বলা আছে যে এই গণপরিষদ এই সংবিধান কার্যকর হওয়ার সাথে সাথে বিলুপ্ত হয়ে যাবে। সুতরাং 16 ডিসেম্বর 1972 সাল আমাদের বর্তমান সংবিধানটি কার্যকর হয়েছে, এবং কার্যকর হওয়ার মুহূর্ত থেকে গণপরিষদ বিলুপ্ত হয়ে গেছে। তো গণপরিষদে যখন সংবিধান পাশ হয়, কিভাবে পাশ হয়েছিল সেই ইতিহাসটা আমরা এখন শুনব। ওকে, আমি এটা সরাসরি পার্লামেন্ট থেকে সরাসরি গণপরিষদে যে মূল বিতর্কটা, সেখানে আমি পার্লামেন্ট লাইব্রেরিতে বসে পড়েছি আমার ছাত্র জীবনে, এবং সেটা আমি একটা কপিও করে নিয়ে আসছি। সে কপিটা এখন আমার কাছে আছে, সেখান থেকে আমি বলছি সেটার আলোকে। সেটা হচ্ছে এই সংবিধান যখন গণপরিষদে পাশ হলো, কিভাবে পাশ হয়েছিল। ওকে, আমি এখন দুটো কথা বলবো, মনোযোগ দিয়ে শুনতে হবে। 1 নম্বর, স্পিকার কি বলেছিলেন, হাইপোথিসিস। 2টা হাইপোথিসিস দিব, 1, 2। যদি স্পিকার এমন ভাবে বলে থাকেন যে সংবিধানের সব আলোচনা হলো, ড্রাফট রেডি, পাশ করার জন্য উনি এখন মতামত চাইছেন, যে বিস্তারিত আলাপ আলোচনার পর এই সংবিধানটি এখন আমি এই গণপরিষদে সদস্যদের মতামতের জন্য পেশ করছি, এই সংবিধানের পক্ষে যারা আছেন তারা হা বলুন। এই হচ্ছে 1। 2 নম্বর, যদি এটা না বলে এইটা বলে কেমন হয়। স্পিকার বললেন এই সংবিধান নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা শেষ হয়েছে, এখন গণপরিষদের সদস্যদের মতামতের জন্য চূড়ান্তভাবে পাশ করার জন্য উদ্দেশ্যে আমি এটি পেশ করছি। এই সংবিধান অর্থাৎ এর অনুচ্ছেদ সমূহ, এর প্রস্তাবনা, তফসিল সহ এই সংবিধানের পক্ষে কারা আছেন তা হা বলুন। এই 2টা প্রস্তাবের মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে।
যদি প্রথম প্রস্তাবটি দেওয়া হয় গণপরিষদে, তাহলে তো কেউ সন্দেহ পোষণ করলেও করতে পারেন একটা স্কোপ থাকে। কি স্কোপ থাকে? যে ওকে, আমি তো সংবিধান বলতে বুঝতে পেরেছি শুধুমাত্র অনুচ্ছেদগুলি, এই সংবিধান বলতে যে প্রস্তাবনাও আসছে এটা তো আমি ভূমিকা হিসেবে নিয়েছি, সুতরাং এটাকে আমি বুঝি নাই, এটাকে আমি হা বলি নাই। কিন্তু স্পিকার যদি এটা বলে দেন যে সংবিধান অর্থাৎ এর প্রস্তাবনা এবং তফসিল সহ, তাহলে কিন্তু এটা আরো পাকা হয়। এখন আমাদের কাছে প্রশ্ন হচ্ছে, গণপরিষদের সেই বৈঠকে গণপরিষদের মাননীয় স্পিকার কি বলেছিলেন? গণপরিষদের মাননীয় স্পিকার দ্বিতীয় প্রস্তাবটি বলেছিলেন এই সংবিধানের পক্ষে, অর্থাৎ এই প্রস্তাবনা, অনুচ্ছেদ, তফসিল সহ সংবিধান, এইটার পক্ষে কারা হা আছেন? হা বলেছে সবাই। তারপর উনি বলেছেন হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অর্থাৎ 3টি বার এটি স্পিকার কনফার্ম করেছেন, মাননীয় স্পিকার গণপরিষদের, যে হ্যাঁ, এই সংবিধানও পাশ হয়েছে এবং সেই সংবিধানের অংশ হিসেবেই প্রস্তাবনা পাশ হয়েছে। এবং সেখানে কিন্তু প্রস্তাবনাকে অনুচ্ছেদের সাথে সমান স্ট্যাটাস দেওয়া হয়েছে। প্রস্তাবনা, অনুচ্ছেদ, তফসিল সবগুলোকে একই লেভেলে নিয়ে আসা হয়েছে, একইভাবে সংবিধানের অংশ হিসাবে সেখানে আইডেন্টিফাই করা হয়েছে। অতএব আমরা দেখলাম যে বাংলাদেশের গণপরিষদে, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে সংবিধান যখন পাশ হয়, সেই ইতিহাস যদি আমরা গবেষণার দৃষ্টি নিয়ে পড়ি, তাহলে এটা অত্যন্ত পরিষ্কার যে প্রস্তাবনা সংবিধানের একটি অংশ। সুতরাং we must not go back to whatever was said by the Supreme Court of India back in 1951. এটা আমি বলেছি, আমাদের এখানে এটা নিয়ে বিতর্ক হওয়ার আদৌ কোনো কারণ নাই, because it was never debated here in Bangladesh. ওকে, এবার আমরা আমাদের 3 নম্বর যুক্তিতে যাচ্ছি, জুডিশিয়াল অবজারভেশন। কেন জুডিশিয়াল অবজারভেশন নিচ্ছি সেটা আগে একটু বলে নিই। সংবিধানে কি আছে, সংবিধানে কি আইনটা আছে, এটা আমরা কোত্থেকে পাবো? এটার উত্তর হচ্ছে সংবিধান থেকে পাবো, ফ্রম দ্য টেক্সট অফ দ্য ল। ফ্রম দ্য টেক্সট, আমরা টেক্সটে খুঁজবো কি লেখা আছে সেখানে। এইবার আমরা 2 নম্বর প্রশ্ন করি, টেক্সটে পরে আমরা আর কি কোথাও যেতে পারি সংবিধানের কোনো ব্যাখ্যার জন্য? উত্তরটি অত্যন্ত পরিষ্কার, সুপ্রিম কোর্টে। Because Supreme Court is entrusted with the duty, not only jurisdiction, duty and jurisdiction both, to make appropriate interpretations of the Constitution. আচ্ছা, এমনকি আমাদের মহামান্য রাষ্ট্রপতি যদি কোনো আইনের ব্যাখ্যার প্রয়োজনীয়তা অনুভব করেন বা সংবিধানের কোনো ব্যাখ্যার প্রয়োজনীয়তা অনুভব করেন, তাহলে কিন্তু তিনি সংবিধান অনুযায়ী সুপ্রিম কোর্টের কাছে মতামত চাইতে পারেন। তার মানে সুপ্রিম কোর্ট ইট এস্টাবলিশড, আমি যখন জুডিশিয়াল রিভিউ নিয়ে লেকচার দেবো, পাওয়ার অফ দ্য সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ নিয়ে লেকচার দেবো, তখন আমরা এগুলি ডিটেল আলোচনা করবো। আমি শুধু এখন বলে গেলাম দ্যাট ইয়েস, দিস ইজ দ্য সুপ্রিম কোর্ট which is entrusted with the jurisdiction and duty to make appropriate interpretations of the constitutional provisions. সুতরাং এই প্রিয়াম্বল যে পার্ট এবং একটা অপারেটিভ পার্ট, এটা নিয়ে এখন আমরা সুপ্রিম কোর্টের দিকে তাকাবো, যে সুপ্রিম কোর্ট কি, বাংলাদেশের সুপ্রিম কোর্ট কি এ বিষয়ে কোনো কথা বলেছে? Let us have a look. Let us have a look what the Supreme Court said. এখানে কয়েকটা সেন্টেন্স আছে, আমার যে কয়েকটা জাজমেন্টের মধ্যে যে কয়েকটা সেন্টেন্স অত্যন্ত প্রিয়, তার মধ্যে এই কয়েকটা সেন্টেন্স এত ভালো লাগে। এই সেন্টেন্সটা পড়তে কেন ভালো লাগে আমি পড়ে শোনাচ্ছি, নিশ্চয়ই যারা শুনছে তাদেরও ভালো লাগবে। ওকে, স্পেশালি সেকেন্ড সেন্টেন্সটা এই কোটেশনের। This quotation has been taken from the Constitution 8th Amendment case. 8th Amendment case, এই গত লেকচারে আমি বলেছি যে এটা কত গুরুত্বপূর্ণ একটি মামলা বাংলাদেশ সংবিধানের জন্য। ওকে, তো 8th Amendment কেসে জাস্টিস রহমান বলেছেন, this preamble is not only a part of the Constitution. এটা কেবলমাত্র অংশই নয়, কত পরিষ্কার করে বলে দিয়েছেন, কেবলমাত্র অংশই নয়, it now stands as an entrenched provision that cannot be amended by the parliament alone. এটা ওই সময়ের কথা, এই কথাটা ওই সময়ের কথা, 1989 এর কথা, যে এটি শুধু পার্টই না,
তখন কিন্তু প্রিএম্বল সংশোধন করার জন্য গণভোটের প্রয়োজন হতো, রেফারেন্ডাম। এই জন্য কোর্ট বলেছে তখনকার কনটেক্সটে বলেছে যে এটি শুধুমাত্র অংশই না, বরং এটা হচ্ছে এনট্রেন্সড প্রভিশন, সংবিধানের মধ্যে প্রথিত একটি বিধান, যেটি কেবলমাত্র সংসদ নিজেও একাকী সংশোধন করতে পারে না। তারপর কি মজার কথা বলেছে, ইট হ্যাজ নট বিন স্পান আউট অফ gossamer matters, nor it is a little star twinkling in the sky above. Not a little star twinkling in the sky above. এটি উপরে আকাশে মিটিমিটি করে জ্বলা কোন তারকা নয়। আমরা জানি সাহিত্যিকরা তো বলে যে আকাশের তারা মিটিমিটি করে জ্বলে, তো আকাশের সেই মিটিমিটি করে জ্বলা কোনো তারকা নয়। নট আ লিটল স্টার টুইঙ্কলিং ইন দ্য স্কাই। এটা কি বলছে, ইফ এনি প্রভিশন ক্যান বি কল্ড দ্য পোল স্টার অফ দ্য কনস্টিটিউশন দেন ইট ইজ দ্য প্রিএম্বল। যদি সংবিধানের এমন কোন বিধান থাকে যে বিধানকে আমরা পোল স্টার বলতে পারি, সন্ধ্যা তারা বলতে পারি, তাহলে এটি হচ্ছে প্রিএম্বল, যেটি সংবিধানের সন্ধ্যা তারা। আমি নিশ্চিত যে আমার এই লেকচার যারা এখন শুনছে তারা সবাই সন্ধ্যা তারা জীবনে একবার হলেও দেখেছে। আর কেউ যদি এমন থাকে যে দেখে নাই, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো, প্লিজ হ্যাভ এ লুক এট দ্যাট পোল স্টার। সন্ধ্যা তারা আকাশে তাকালেই চোখে পড়বে, জল করানো, অনেক বড়, সবগুলি তারার চেয়ে বড়, সবগুলি স্টারের চেয়ে এটা বড়, একদম বড়, জল করছে দেখা যাচ্ছে, সবগুলি একরকমের, আর এটা জল করছে আকাশে। What a fantastic explanation of the preamble given by the Supreme Court of Bangladesh. I'm fascinated with this particular judicial observation made about the preamble of the Constitution, that the preamble is not a little star twinkling in the sky, rather this is the pole star. This is the pole star. সুতরাং সুপ্রিম কোর্ট প্রিয়াম্বলের অবস্থাটা একেবারেই পরিষ্কার করে এখানে বলে দিয়েছে। ওকে, এবার আমরা জুডিশিয়াল অবজারভেশন হয়ে গেল, আমাদের 3 নম্বর গ্রুপটা হয়ে গেল। এবার আমি শেষ একটা কথা আবার বলে দিচ্ছি, সেটা হচ্ছে বেসিক স্ট্রাকচার নিয়ে যে বিষয়টা আমরা বলেছিলাম, শুরু করেছিলাম, একটু বাকি আছে, ওটা একটু বলে দিই, অ্যাড করে দিচ্ছি, যে প্রিয়াম্বল যখন, এখন তো আর্টিকেল 7B তে বলা হয়েছে যে প্রিয়াম্বল ইজ এ বেসিক স্ট্রাকচার, কিন্তু যখন এটা বলা হয় নাই, মানে 2011-তে যখন আর্টিকেল 7B ততক্ষণ পর্যন্ত ইনসার্টেড হয় নাই সংবিধানে, তার আগেই কিন্তু ইন 1989 আনোয়ার হোসেন চৌধুরী ভার্সেস বাংলাদেশ, এই মামলায় কিন্তু প্রিয়াম্বলের কিছু অংশকে বেসিক স্ট্রাকচার হিসেবে এস্টাবলিশ করা হয়েছে, এবং এই মামলার রেশিও ডিসাইডেন্টদের মধ্যে এটা একটা পার্ট, যে rule of law, the term rule of law that was used in the preamble was considered to be the basic structure of the Constitution by the Supreme Court of Bangladesh. ওকে, তাহলে আমরা যা বললাম এই পর্যন্ত, এটা সামারি আমরা করছি। আমরা এই লেকচারে মূলত প্রিয়াম্বল নিয়ে 2টা জিনিস নিয়ে কথা বলেছি। 1 নাম্বার, কেসি হোয়ার একটা প্রশ্ন করেছেন অ্যাবাউট দ্য এনাক্টিং ক্লজ, যে জনগণের তো সরাসরি সম্পৃক্ততা নাই, তাহলে কি does this not become unreal to speak that the people have enacted a particular constitution? এই প্রশ্নটা কেসি হোয়ার করেছিলেন আমেরিকান কনস্টিটিউশনাল, ইন্ডিয়ান কনস্টিটিউশনাল পার্সপেক্টিভকে রক্ষা করে। কারণ এই প্রশ্নটা যখন করেছেন তার আগেই, তখন পর্যন্ত বাংলাদেশের সংবিধান রচিত হয়নি। তো এটার উত্তর আমরা দেখলাম, এবং এটার বিভিন্ন দেশের সংবিধানের ব্যাখ্যা আমরা দেখলাম। আচ্ছা, আর 2 নম্বর আমরা যে প্রশ্নটা নিষ্পত্তি করেছি সেটা হচ্ছে এটা পার্ট কিনা, উত্তর হচ্ছে এটা পার্ট, এবং আমরা দেখেছি ইন্ডিয়াতে এটা নিয়ে বিতর্ক হয়েছে, কিন্তু বাংলাদেশে এটা নিয়ে বিতর্কের কোনো অবকাশ নাই। 3টা কারণে নাই। 1 নম্বর কারণ হচ্ছে কনস্টিটিউশনাল, রেলেভেন্ট কনস্টিটিউশনাল টেক্সট। 2 নম্বর হচ্ছে হিস্ট্রি অফ দ্য পাসিং অফ দ্য কনস্টিটিউশন। 3 নম্বর হচ্ছে জুডিশিয়াল অবজারভেশনস। এই 3 নম্বর কথা থেকেই আমার পরের লেকচারটা হবে জুডিশিয়াল অবজারভেশনস এন্ড জুডিশিয়াল ইউজ এন্ড ইন্টারপ্রিটেশনস অফ দ্য প্রিয়াম্বল মেড বাই দ্য সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ।
সেটা আমার প্রিয়েম্বলের 3rd লেকচারটা হবে, যেখানে আমরা দেখব যে আমাদের সুপ্রিম কোর্ট প্রিয়েম্বল নিয়ে, সংবিধানের প্রিয়েম্বল নিয়ে বিভিন্ন সময় কি কথা বলেছেন আমাদের সুপ্রিম কোর্ট, সেই মামলার সেই অবজারভেশনগুলি আমরা আগামী লেকচারে দেখব। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।